সো আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে এখন পর্যন্ত দুইটা টপিক বাকি আছে। দুইটা টপিক বলা উচিত, তার টপিক একটা, আরেকটা হচ্ছে সাব টপিক। সেটা হচ্ছে যে রেফ্রিজারেটর, একটা সাব টপিক। ইনশাল্লাহ আজকে ক্লাসের শেষের দিকে এটা আলোচনা করবো। এবং আরেকটা টপিক আছে যেটা হচ্ছে এনট্রপি। তো মজার বিষয়টা হচ্ছে, গত বছর আমি নিজেও একজন মানে নতুন টিচার ছিলাম। একজন এজ এ টিচার, মানে একজন স্টুডেন্ট থেকে একজন টিচার হওয়ার যে ট্রান্সফরমেশনটা, ইটস কোয়াইট রিগোরাস অ্যাকচুয়ালি। আর তখন এই কারণে যেটা হয়েছিল, আমি এই এনট্রপির উপরে মনে হয় 3টা ক্লাস নিয়েছিলাম। তখন তেল অনেক বেশি ছিল আমার, এবং অল্প কথায় বুঝাইতে পারতাম না। সো যাই হোক না কেন, পরবর্তীতে ওই সময় আমি একটা আর্টিকেল লিখছিলাম। তোমাদের কাছে আমি আর্টিকেলটা পৌঁছাই দিছি, তোমরা হয়তো বা খেয়াল করছো। তোমাদের নোট যে ড্রাইভটা দেওয়া আছে, ড্রাইভে তুমি আর্টিকেলটা পেয়ে যাবে, আমার ছোট লেখা, আমার নিজের লেখা। তো এই আর্টিকেলটাতে আমি মোটামুটি সবকিছু বোঝার চেষ্টা করছি। আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে এই আর্টিকেলটাকে তোমাদের কাছে এক্সপ্লেইন করব। বেসিক্যালি আমি যা পড়াবো সেটা তুমি আর্টিকেলটাতে পাবা। এমন না যে আর্টিকেল পড়লে আমারটা হয়ে যাবে, তা না। ক্লাসটা ক্লাস যদি করো, তুমি শুধু ক্লাস করলেও হবে, কিন্তু শুধু আর্টিকেল পড়তে গেলে কিছুই হবে না। এই জন্য ক্লাসটা ভালো মতো করো। আমি আশা করি আজকের দিনের পরে এন্ট্রপি বিষয়টা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা থাকতে পারে, সেই ধারণাটা চলে যাবে। এবং আরেকটা কথা, তোমাদেরকে A to Z, আমি এর আগেও কথা বলছিলাম, তোমাদেরকে একেবারে 100%-এর জায়গায় 200% অ্যাকুরেট থিওরি দেওয়া হয় না। কারণ তোমাকে যদি আমি সেটা দেই তুমি নিতে পারবে না। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি এখন অ্যাটমিক স্ট্রাকচারটা ফুললি বুঝাইতে চাই, তুমি অ্যাকচুয়ালি ফেল করবা। একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম, ওগুলা তোমাদের জন্য না। ঠিক আছে? তো এই কারণে তোমাদেরকে এটা তো যখন শেখানো হবে, তোমাদের লেভেলের জন্য যতটুকু অ্যাকুরেট হওয়া প্রয়োজন, চেষ্টা করছি আমি ততটুকু অ্যাকুরেট হইতে। কিছু জিনিস কম বেশি অবশ্যই আছে, আর সেগুলা যখন তুমি আরো বড় হবা, বিএসসি করবা, এমএসসি বা পিএইচডি তে যখন যাবা, তখন তুমি ওগুলো আরো ঠিক করতে পারবা। আর এটার জন্য খুবই ভালো একটা চ্যানেল আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে ভেরাটিসিয়াম। দেখো এটা, ভেরাটিসিয়াম দেখি ভেরাটিসিয়াম কিছু একটা নাম। এই চ্যানেলটা কি কেউ ফলো করো বাই এনি চান্স? করো না কেউ? আমি তোমাদেরকে দিছিলাম কিন্তু। একটু মনে করে দেখো, তোমাদেরকে সেই প্রথম দিকে তোমরা যখন আমার কাছে পড়াশোনা করো, তখন আমি এই পর্যন্ত এই চ্যানেলে 2-3টা ভিডিও তোমাদেরকে আমি দিছি অলরেডি, যে এটা দেখো। সো এন্ট্রপি বিষয়টা ওরা খুব ভালো এক্সপ্লেন করছে। শুধু এন্ট্রপি না, অন্য অনেক টপিক আছে যেগুলা, মানে ওই যে বললাম না, ভিজুয়াল লার্নিং আর ইন্টারেক্টিভ লার্নিং, ওরা এই দুইটা পার্টটুকু মেলায় মিশায় ভালো মতোই দেখায়। একটা ডকুমেন্টারির মতো থাকে, 30 মিনিট 40 মিনিটে দেখা যায় আর কি। অন্যান্য কাজ করার মধ্যে দেখে নিতে পারো। তো যাই হোক, আমি কথাবার্তা না বাড়ায় চলো তাহলে আজকে টপিক শুরু করি। এন্ট্রপি। এন্ট্রপির বাংলা আসলে বাংলা নাই, স্যাডলি। কারণ আমি এখন পর্যন্ত যা কিছু পড়ছিলাম সবকিছু থাকলেও এন্ট্রপির বাংলা এখন পর্যন্ত নাই আসলে। তো এন্ট্রপিকে কিভাবে ডিফাইন করা যায়? তো আমি তোমাকে একটা সহজ কথা বলি। আচ্ছা ভাইয়া, তুমি বলো তো, তোমাকে আমি ধরো দিলাম, আম, ধরো তোমাকে আমি দিলাম হইতেছে কয় টাকা। আচ্ছা চিন্তা করো, তোমরা আমাকে যে পে করো, তোমাদের মান্থলি হচ্ছে, এই ফিজিক্সের জন্য হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে? তুমি যখন 3,000 টাকা পে করতেছো আমাকে, আমি তো 3,000 টাকা পুরোপুরি পাই না। এটা নিয়ে আমি পরে কথা বলবো না, এটা আমি চেঞ্জ করবো তাহলে রুলটা। তো যাই হোক, আমি 3,000 টাকা পুরোপুরি পাই না। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যে 3,000 টাকা উঠাইতে চাই, আমার জন্য কতটুকু বাদ দিতে হয়? 1.49%। প্রিয় এজেন্ট থেকে উঠাইতে গেলে 1.49% আমাকে বিকাশকে দিয়ে দিতে হয়। তার মানে উঠাইতে পারতেছে কতটুকু, আমাকে বলো তো একটু। 98 পয়েন্ট সামথিং না? 98.4%। কথা বলো। জি। আচ্ছা, তো আমি যদি ওই হিসাবে কথাটা বলি, ফাইনালি আমি টাকা তুলতে পারি অ্যারাউন্ড, আমি যদি এক্সাক্ট টাকার কথাটা বলি, 2,955.3 টাকা। আচ্ছা, এই টাকাটা আমি তুলতে পারতেছি, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, তাই না? আর এই আউটপুটের মধ্যে আবার ইনপুট, ইনপুটও 3,000 ছিল। আর সিস্টেমেটিক লস, আমি সিস্টেমেটিক লস বলবো না আমি, কারণ ওটা আমার কাজ করে দিচ্ছে, কাজ করার জন্য ফি দিতে হয়েছে আমাকে, তাই না? কারণ 1.49% যেটা তো একটা ফি, ঠিক না? ওটা অ্যাকচুয়ালি কয় পার্সেন্ট? ওটা হচ্ছে প্রবাবলি 1.8% হওয়ার কথা, 7 কি 8%, বাট আমি ধরতেছি, মানে প্রিয় এজেন্টটা আমি হচ্ছে 1.49 তুলতে পারি। তো ধরতেছি এটা। তাহলে আমার যে বাকিটুকু যে টাকাটা গেল, দেখো তো কত টাকা গেছে এখানে। 3,000 মাইনাস অ্যান্সার, তোমার টাকা গেছে হচ্ছে 44.7 টাকা। এই টাকাটা তোমার হচ্ছে, আমি কিন্তু শিওর না ভাই, আমি হচ্ছে এইখানে ক্যালকুলেশন দেখতেছি, আমি বিকাশ থেকে টাকা তুলার সময় এত হিসাব নিকাশ করে টাকা তুলি না। আর আমি বলতেছি, যদি ওই হিসাব করে বলি, অ্যারাউন্ড এই টাকাটা হচ্ছে আমার ফি। আচ্ছা ভাইয়া, বলো তো, এই টাকাটা খরচ করে আমি এই টাকাটা পাইলাম, আর 3,000 টাকা আমার পাওয়ার কথা ছিল। বুঝো কথাটা, 3,000 টাকা আমার পাওয়ার কথা ছিল। আমি 3,000 টাকা পাওয়ার জন্য এত টাকা খরচ করছি, এত টাকা পাইছি।
আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। তাহলে একটা সিস্টেমেটিক লস তো অবভিয়াসলি আছে, কারণ তুমি অনলাইনে যেহেতু ইউজ করছো একটা সিস্টেমেটিক, তুমি যেই সিস্টেম ইউজ করছো সেই সিস্টেম একটা সিস্টেমেটিক লস হয়েছে। কথাটা ঠিক না? ফর এক্সাম্পল ধরো তোমরা আমাকে 3,000 টাকা বিকাশে না দিয়ে যেদিন তোমাদের পরীক্ষা নেই সেদিন দিলাম, নেক্সট সেদিন দিলা। আচ্ছা সেদিনও কি আমার আসলে যাইতে 20, আসতে 20, মাঝখানে আরো 20, আরো বেশ কিছু খাওয়া দাওয়া করি আমি, সব মেলে ধরো 100 টাকা, তাহলে 100 টাকা কি আমার আসলে লস আছে না ওই দিনও? ভেবে দেখো। জি। তাহলে আমি এই 100 টাকা যেটাকে বলবো, এটা বুঝলাম, এটা কিন্তু আমি যে সিস্টেমে ইউজ করি না কেন, প্রতিটা সিস্টেমের জন্যই আমার একটা সিস্টেমেটিক লস থাকবে, মানলাম কথাটা। কিন্তু খেলাটা হয় এরপরে। বলো, আমি যদি 2955 টাকা উঠাইতে চাই, আমি কি 2955 টাকা উঠাই নাকি 2900 টাকা উঠাই? 2900 টাকা উঠাই না আমি আসলে। কারণ 3,000 টাকা থেকে যখন তুলতে চাইতেছি, আচ্ছা আমি 2950 টাকায় উঠাইলাম, ধরো 2950 টাকায় উঠাইলাম, বাট বাকি যে 5.3 টাকা আছে এই টাকাটা আমার অ্যাকাউন্টে রয়ে গেল। পরবর্তীতে আরো যখন টাকা পয়সা আসে, সেই টাকা আসতে থাকলে আমি যখন টাকা তুলতে থাকি, কিছু পরিমাণ টাকা খেয়াল করছো কি আমি ইউজ করতে পারতেছি না। যেমন এই ক্ষেত্রে 5.3 টাকা যেটা আছে, আচ্ছা ধরো 5 টাকা উঠাইতে পারলাম, কত টাকা বাকি থাকলো আমার? 0.3, অর্থাৎ এই যে 30 পয়সা, এই 30 পয়সাকে আমি ইউজ করতে পারলাম? না। কথাটা কিন্তু বুঝছো, 30 পয়সা কিন্তু আমি ইউজ করতে পারলাম না। আচ্ছা বলো তো, এই 30 পয়সা কি আমাকে আউটপুট হিসেবে দিতেছিল? দিতেছিল কিন্তু, কিন্তু আসলে দিতেছে দেখো, কারণ আমার টাকা তুলতে খরচ হয়েছে 44 টাকা 70 পয়সা, তাহলে আমি তো তুলতে পারতেছি 2955 টাকা 30 পয়সা, কিন্তু এই 30 পয়সা কি আমি কাজে লাগাইতে পারতেছি কোথাও? আমি কোথাও কাজে লাগাইতে পারতেছি না। তুমি যখন কাজ করবা, কাজের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটে। তুমি কাজ করতে শুরু করলে তুমি অনেক কিছুই করবা, অনেক জায়গায় অনেক হিসাব নিকাশ করবা, অনেক জায়গায় অনেক কিছু দিবা নিবা, কিন্তু যত কিছুই করো না কেন, খেয়াল করবা কিছু পরিমাণ কাজ, হ্যাঁ একটা হচ্ছে সিস্টেমেটিক লস, সেটা আলাদা কথা। সিস্টেমেটিক লসের কথা আমি যাইতেছি না, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি পার্টটুকুতে গেছে, হ্যাঁ ইফিসিয়েন্সি পার্টটুকুতে গেছে। কিন্তু আরো একটা পার্ট আছে যেটা কাজ করা যায় ঠিকই, কিন্তু ওই কাজটুকু তোমার অ্যাকচুয়ালি আর কোনো কাজে লাগতেছে না, মানে একটা পরিমাণ শক্তি থাকতেছে যে শক্তিটা আমাদের খুব একটা কাজে আর লাগতেছে না। এটা কি বুঝতে পারলাম? তাহলে এই যে এই জিনিসটা এরকম টাকা একটু চিন্তা করে দেখো তো, এই যে কাজে লাগতেছে না জিনিসটা, এই জিনিসটা কি কমে কখনো নাকি সবসময় বাড়ে? বলো। বাড়ে। অলওয়েজ এটা বাড়বে, এটা স্বাভাবিক না? তো সত্যি কথা যদি বলি তোমাকে, তোমাকে আমি এন্ট্রপির একেবারে বেসিক জিনিসটা বুঝাই ফেলছি। জাস্ট এখানে এই টাকার জায়গায় এখানে এখন তুমি শক্তি হিসাব করা হইতেছে শক্তি দিয়ে, সবকিছু টাকাকে তুমি জুল বানায় ফেলো। তুমি এমন একটা জায়গায় ইনপুট দিয়ে দিচ্ছ 3,000 জুল, সেখান থেকে তোমার 44.7 জুল যাইতেছে সিস্টেমেটিক লস, বা তোমার ট্যাক্স দিতেছো, তুমি পাইতেছো হচ্ছে 2955.3 জুল। সেখান থেকে তুমি 2950 জুলকে তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারো। আচ্ছা, আরো 5 জুল ধরে নিলাম, বাড়াই নিলাম, যাও 2955 জুলকে তুমি ঠিক মতো অ্যাকচুয়ালি ফিল করো, বা তোমার কাজে আসলে যেটা তোমার মানে কাজে লাগে অ্যাকচুয়ালি। বাট বাকি 0.3 জুল যেটা, এটাকে তুমি কাজে লাগাও, মানে কাজে যদি লাগেও তুমি বলো, মানে এতই ছোট এই জিনিসটা, এটা কি কাজে লাগায় আমার কোনো লাভ হইতেছে? 30% কিন্তু একটা অ্যামাউন্ট, বাট এটা এতই ছোট, আমি কোনো কিছু করতে পারতেছি এটাকে দিয়ে? পারতেছি না। সো আমরা যখন শক্তি নিয়ে মারামারি করি, শক্তি সবসময় এরকমই হয়। শক্তি আমরা শিখছি অলরেডি, শক্তি সৃষ্টি বা ধ্বংস নয়, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এখন এই রূপান্তরিত হওয়ার সময় সে বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়। কি হয়? সে মূলত ডিস্ট্রিবিউটেড হয়। এই যে ডিস্ট্রিবিউশন ঘটে, এই ডিস্ট্রিবিউশনের পর্যায়ে মানে আমাদের তো একটা বেসিক বেয়ার মিনিমাম একটা এনার্জি লাগবে একটা কাজ যদি আমি ফাইনালি দেখতে চাই। তো ডিস্ট্রিবিউট হইতে হইতে একটা পর্যায়ে এমন ছোট হয়ে যায় যে এই ছোট হওয়া জিনিসটাকে নিয়ে আমরা কোনো মানে ইম্প্যাক্ট ফেলতে পারি না, আসলে কোনো ধরনের কোনো কাজ হয় না। ওই এনার্জিটাই হচ্ছে আমাদের এন্ট্রপি। আমরা এই জিনিসটা যে হইতেছে এটাই হচ্ছে এন্ট্রপি। একেবারে বেসিক একটা আইডিয়া দিলাম, মোটামুটি এ পর্যন্ত বুঝতে পারছি? ঠিক আছে, তো এই পর্যন্ত যদি বুঝতে পারি, আমাদের আরো একটা টপিক এখন, মানে এই টপিকটাকে একটা অন্য পার্সপেক্টিভ থেকে দেখবো। এখন আমরা সরাসরি মানে এতক্ষণ অ্যানালজি দিলাম, যেটাকে আমি বলতাম হচ্ছে ওই যে ভিজুয়াল লার্নিং। এখন আমরা যাবো একেবারে রিয়েলিটিতে কি ঘটতেছে। চলো, এন্ট্রপির একেবারে যদি আমি সব কথা এক কথায় বলে দিতে চাই, দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট কাউন্ট অফ হিজিবিজি। কথাটা সুন্দর মতো লিখে রাখো, কি কাউন্ট অফ হিজিবিজি। তোমরা কি ইসের হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকটা দেখছো?
হ্যাঁ জি। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভিতে মানে আমরা পাইছি আর কি, আমি জানি না তোমরা পাইছো কিনা। আমরা ছোট থাকা অবস্থায় তখন বিটিভিটা খুব সার্টিন সময় সার্টিকে দিয়ে দিত, এবং আমাদের পুরো ফ্যামিলি বসে সেগুলো দেখতো। আব্বু দেখতো না যদি আমাদের সাথে, আম্মু আমি আর আপু দেখতাম। তোমরা কি ওই জিনিসটা পাইছো আসলে? মানে আমি আসলে শিওর না, কারণ তোমরা যথেষ্ট ছোট আমার কাছে মনে হয়। বিটিভিতে দেখিনি। আচ্ছা, মানে অন্যান্য কিছুতে পাইতে কিন্তু টিভি অ্যাটলিস্ট দেখছো আর কি তোমরা, দ্যাটস দ্য মেইন থিং। এখন যখন সবাই মানে কম্পিউটার হচ্ছে মোবাইল ইউজ করে, তোমরা তা করো নাই, তোমরা টিভিতে দেখছো। আচ্ছা, তো ওই জায়গার ক্ষেত্রে তোমাদের কি মনে আছে ওইখানে যে ইটা থাকে, ছেলেটা থাকে, ঢাকা ভার্সিটির ছেলেটা বাসায় থাকে, জি সেখানে জি কি জি। বলছিল? জি। হিজিবিজি হিজিবিজি। তো আমাদের এই এন্ট্রপিক পুরো পার্টটা হচ্ছে বেসিক্যালি হিজিবিজি হিজিবিজি। ঠিক আছে কথাটা? চলো এবার কি চিন্তা করি, এখানে আরেকটা কথা একটু ছোট্ট করে রাখা দরকার, সেটা হচ্ছে লিখে রাখো। মানে আমি তোমাকে বেসিক টুকু বুঝাই দিছি এখন, হ্যাঁ। এখন আমি কিছু কিছু টার্মিনোলজি তোমাকে দিব বা কিছু কিছু জিনিস দিব, তারপরে সবগুলোকে আমি এক জায়গায় এনে দিব। ঠিক আছে, একটু জাস্ট একটু ফলো করো এখন। এখনকার মানে এই এখন যা পড়াবো একটু প্যারা মনে হইতে পারে, না, সমস্যা হবে না। এনার্জি মোর স্প্রেড আউট, এনার্জি মোর স্প্রেড আউট, হাই এন্ট্রপি বা হায়ার এন্ট্রপি দিয়ে বেটার হবে, হায়ার এন্ট্রপি, এনার্জি লেস স্প্রেড আউট। এখন পর্যন্ত যা যা বলছি বুঝতে পারছি? জি। Okay. আর এখন বলতে পারো ভাই এন্ট্রপি কি কোনো জিরো হয় না? এটা একটু বলে রাখতেছি আমি। এন্ট্রপি জিরো হয়, সেটা হচ্ছে ব্ল্যাক হলে এন্ট্রপি জিরো। তারপরে জিরো কেলভিন, অ্যাবসলিউট জিরো যে টেম্পারেচার, এই জিরো টেম্পারেচারেও এন্ট্রপি জিরো হয়। এই দুইটা জায়গা মানে এন্ট্রপি জিরো হয়, হ্যাঁ। আর আরেকটা কথা একটু তোমাদের জন্য প্রশ্ন থাকলো, প্লাজমা, এখানে এন্ট্রপি সিচুয়েশন কি হয়? ক্লাস শেষ করার পরে এটা নিয়ে রিসার্চ করবা। প্লাজমার এন্ট্রপি আসলে কি হয়, কি বেশি হয় না কম হয়? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা অলরেডি একটা জিনিস সম্পর্কে তো বেসিক আইডিয়াটা আছে আমাদের, যে তাপ আছে, তাপটা কি করে? ফ্লো করে, বা শক্তি ফ্লো করে। সে শক্তিটা ফ্লো করে কিভাবে? সে সব সময় হাই এনার্জি থেকে লো এনার্জিতে যায়। কথাটা কি ঠিক? বলো, কথা বলি কথা বলি কথা বলি। হুম, না, তোমরা তুমি ভুলে যাইতেছো দেখছি। একটু মনে করে দেখো, জিরো লতে আমরা কি পড়ছিলাম? জিরো লকে এই যে ফ্লো অফ হিট, এটা কার উপর ডিপেন্ড করতেছে? তাপমাত্রা। এক্স্যাক্টলি, এটা ডিপেন্ড করতেছে টেম্পারেচারের উপরে, নট হিটের উপরে। তার মানে আমার এই জিনিসটা আসলে টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সে এক জায়গা থেকে আরেক জায়গা ফ্লো করে, মানলাম ভাইয়া। এখন একটা কথা আছে ভাইয়া, আসলে এই টেম্পারেচার বিষয়টা কিন্তু আমার হিটের উপর ডিপেন্ডেন্ট, অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট, তোমরা নিজেরও দেখছো। কারণ যার মধ্যে হিট বেশি আছে, আচ্ছা এইখানেই মূল খেলাটা আসে। অ্যাকচুয়ালি কি হয় জানো? মূলত যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সার্টেইন জায়গার মধ্যে কতটুকু পরিমাণে হিট আছে, এই যে রেশিওটা, আমি এরিয়া ধরলাম, আপাতত এরিয়া ধরলাম, বা ধরো তুমি যে সামথিং কি ধরা যায়, আচ্ছা এরিয়া ধরো, হিট বাই এরিয়া, এইটাই তোমার আসলে টেম্পারেচার। এটাই কি মোটামুটি ইন্ডিকেট করতেছে না? মোটামুটি একটা আন্দাজ করে বলো তো, ভেবে দেখেন। টেম্পারেচার তো আমাদের একটা মানে একটা ইন্ডিকেটর জাস্ট। কথা বলো, কথা বলো, বুঝতে পারছো কিনা? বুঝি নাই। বুঝো নাই? টেম্পারেচারটা অনেকটা বিভবের মতো, একটু ভেবে দেখো, এবার মনে হয় একটু বুঝবা। কারণ বিভবে কি ঘটে একটু বলো তো। তোমার চার্জ, নর্মাল তো এতটুকু জানো বিভব জিনিসটা কি। এখন চার্জ কি হয়, হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যায়, বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ও কিন্তু ম্যাটার করে না যে কার মধ্যে চার্জ বেশি ছিল বা কম ছিল। এতটুকু তো জানি আমরা নাকি, জানি না? হুম,
আচ্ছা, তো আমাদের টেম্পারেচারের মধ্যে বিষয়টা অনেকটা এরকম, কারণ আমাদের যে বিভাগের কথা বলছে, বিভাগের কথার মূল কথার মিনিং কি, যে সার্টেইন জায়গার মধ্যে কতটুকু পরিমাণে ক্যাপাসিটি আছে আর কতটুকু সে আছে, মানে তার হোল ক্যাপাসিটি, এটা আমি মানে এটা দিয়ে ভাগ করব কাকে, তার কারেন্ট ক্যাপাসিটিকে। লেটস সে তোমার ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, আমি তোমাকে দিছি 5 কেজি, তাহলে তুমি তোমার ক্যাপাসিটির হাফে আসো, তোমাকে আমি আরো বেশি দিতে পারবো। এখন আমার ক্যাপাসিটি ধরো 100 কেজি, আমি নিছি এখানে 50 কেজি। বলো, দুইজনই দুইজনের ক্যাপাসিটির অর্ধেকে আসি। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে নিয়ে নিতে পারবো যে ভাই তোমার কোন ক্যাপাসিটির দরকার নেই, বাট আমরা যদি এখানে এই চিন্তা করি ইকুইলিব্রিয়ামে, বলো তো আমি আর তুমি সেম পরিমাণ কষ্ট করতেছি না আসলে, যদিও বা আমার অ্যাবিলিটি বেশি বা ক্যাপাসিটি বেশি। হুম, তাহলে এখানে তুমি কিন্তু এই কষ্টের সাথে আমাদের যেই বিভব এবং টেম্পারেচার দুইটার তুলনা আনতে পারো, যে দেখো কষ্ট কিন্তু সে ডিপেন্ড করবে কি, যতটুকু নিছি ডিভাইডেড বাই ম্যাক্স ক্যাপাসিটি, সেখান থেকে আমার এই পার্টটুকু আসলো। তাহলে এখন বলো কথাটা, হিট যখন মুভ করে তখন সে কিভাবে মুভ করবে, তাইলে এই টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে মুভটা করবে। আমি এই কথাটা আমি স্বীকার করলাম। এখন আপাতত তোমাকে যদি এই জিনিসটা ফিক্স করে দেই যে আমার এবং তোমার ক্যাপাসিটি সেম, দেখছে তোমার এবং আমার দুইজনের ক্যাপাসিটি এবার 50 কেজি করে। এইবারের জন্য তোমার কাছে যদি 5 কেজি থাকে, আমার কাছে যদি 10 কেজি থাকে, আমি কি 2.5 কেজি তোমাকে দিয়ে দিব না? বলো, এটা তো নর্মাল, ইকুইলিব্রিয়ামে আসতে হবে। এই কথাটাই বলছি যে এনার্জি ফ্লোস ফ্রম হাই এনার্জি টু লো এনার্জি। এই লো এনার্জি বলতে তোমাকে বোঝানো হয়েছে বেসিক্যালি হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল হয়, বা হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার হয়, কিন্তু এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যদি তাদের ইনিশিয়াল ক্যাপাসিটি যে পার্টটুকু, মানে টেম্পারেচার বিষয়টা তো আমরা একটা কিছু একটা দিয়ে দুটো আনতে পারি, সেই জায়গায় যদি সেম হয় তখন কি হবে, হাই এনার্জি থেকে লো এনার্জিটা হবে। এখন মজাটা হইতেছে, এই এন্ট্রপির কথা যদি তোমাকে আমি বলতে চাই, এন্ট্রপির একটু আগে কি বলছিলাম, আমাদের এন্ট্রপি হচ্ছে কাউন্ট অফ হিজিবিজি, মনে পড়ে? তো এই কাউন্ট অফ হিজিবিজির পাশাপাশি আরেকটা কথা আমি নতুন করে বলবো, লিখে রাখো, সেটা হচ্ছে এন্ট্রপি ইজ ডেনসিটি অফ এনার্জি। কি বলছি? এন্ট্রপি ইজ ডেনসিটি অফ এনার্জি। সামনে বুঝবে এই কথাটা কত ইম্পর্টেন্ট ছিল। দেখছি? আচ্ছা, বলতো হিট কোত্থেকে কোন দিকে যায়? যদি আমি গরম এবং ঠান্ডার কথা বলি, ঠান্ডা থেকে গরমের দিকে যাবে নাকি গরম থেকে ঠান্ডার দিকে যাবে? গরম থেকে ঠান্ডা। গরম থেকে ঠান্ডার দিকে। আচ্ছা, ঠিক আছে, এখন চলো আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমি যদি একটা ক্লোজড সিস্টেমের কথা বলি, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে মনে রাখবা আমাদের এনট্রপি বা এনার্জি, এনার্জি আসলে অন্য কিছু ফলো করে না, রাদার এটা ফলো করে হচ্ছে লো এন্ট্রপি থেকে হাই এন্ট্রপি। এতদিন পর্যন্ত সবকিছু পড়ছে হাই টু লো, মনে পড়ে? খেয়াল করো, এতদিন পর্যন্ত সবকিছু পড়ছিলাম কি হাই টু লো, বাট এইবারে এই এন্ট্রপির ক্ষেত্রে পুরো খেলাটা উল্টায় যায়। এবারের জন্য সবসময় সে লো থেকে কোথায় যায়, হাই এর দিকে। এবং তুমি একটি সহজ কথা চিন্তা করো ভাইয়া, তোমার রুমে তুমি যদি রুমটাকে নর্মালি ছেড়ে দাও, ও একটু আগে তো বলতেছিলাম আমাদের এন্ট্রপি হচ্ছে মূলত কাউন্ট অফ হিজি, তাই না? আমি এভাবে বলতে পারি কাউন্ট অফ র্যান্ডমনেস, এটাও বলা যায়, হিজিবিজির ইংরেজি হচ্ছে বেসিক্যালি র্যান্ডমনেস। ওকে, এখন আমি যে কথা ছিলাম, তুমি একটু নর্মাল কথা ভাবো তো ভাইয়া, তোমার রুমে তুমি যদি তোমার রুমে ধরো 10 দিন তুমি ফালায় রেখে চলে যাও, তোমার রুমে এনার্জি কি হয় একটু ভেবে দেখো তো। তোমার রুমে ধুলা পড়ে না? ভাবো। এখন এই যে ধুলাটা পড়তেছে, এই ধুলা পড়তে তো একটা এনার্জি খরচ হইতেছে, তুমি কি এই এনার্জিটাকে কাজে লাগাইতে পারতেছো? ভাবো। না। না। আচ্ছা, গুড। এবারে আরেকটা কথা আছে, এটা হচ্ছে আমি যে এনার্জিটা কাজে লাগাতে পারতেছি না, এই কাজে লাগাইতে না পারার যে এনার্জিটা, বুঝো কথাটা, এই এনার্জিটাকে আমি কাইন্ড অফ বলতে পারি
যে আনইউজড এনার্জি, অ্যাকচুয়ালি আনইউজড না, আনাবল টু ইউজ এনার্জি। এটা এভাবে লেখা উচিত, আনাবল টু ইউজ। আমাকে বলো, তুমি বাসা থেকে বের হওয়ার আগে এই আনাবল টু ইউজ এনার্জি, এই এনার্জির পরিমাণ কি কম ছিল না বেশি ছিল? অর্থাৎ তোমার ধুলাটা তোমার বাসার মধ্যে, ধরো তোমার টেবিলের উপর ধুলা কম ছিল না বেশি ছিল? কম ছিল। তাহলে আনাবল টু ইউজ এই জিনিসটার এই ছিল তোমার কম, বুঝো কথাটা? তার মানে তুমি সেটা কোথায়? লো এন্ট্রপিতে। এবং তুমি যখন রিয়েলিটিতে জাস্ট নর্মাল ছেড়ে দিয়ে গেছো, তোমার কি হয়েছে? এখানে এই ধুলাটা বেড়ে গেছে, এবং এই ধুলা বেড়ে যাওয়ার ফলে তোমার যে আনাবল টু ইউজ এনার্জি ছিল, এই এনার্জি তুমি কি বাড়ছে না কমছে? অর্থাৎ কাজ করার অযোগ্য এনার্জি, এই এনার্জিটাকে বাড়ছে না কমছে? বাড়ছে। হুম। তার মানে কি এন্ট্রপি আমার বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে, শাবাশ। তাহলে এন্ট্রপি আমাদের বাড়ছে। সো এই পর্যন্ত এন্ট্রপি কি কি বুঝছো আমাকে একটু দুইজনই এক এক করে বলো। প্রথম তো সুমাইয়া, জাস্ট যা বুঝছো একটু বলো, তারপর আমি শুরু করতেছি। আর তোমাদের অবস্থা বুঝতে পারবে সামনে আগাবো। যা বুঝছো বলো, সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই ভাইয়া। এনট্রপি হচ্ছে যে এনার্জিটা আমরা ইউজ করতে পারি না ওই অংশটুকু। Then, বলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আদিবা তাহলে বলো দেখো একটু। সময় নেই আসলে তোমাদের, মানে এতক্ষণ ধরে বোঝাতে পারবো না। এরকমই একটা আর সিস্টেমের হুম হুম হুম। যতটুকু এনার্জি আমরা ইউজ করতে পারি না। ঠিক। একটা সিস্টেমে যতটুকু এনার্জি আমরা ইউজ করতে পারি না, কথার মধ্যে একটু অ্যাড করা দরকার, কারণ আমরা কিন্তু যে সিস্টেমেটিক লস থাকে সেটাকেও ইউজ করতে পারতেছি না। So, তোমার একটু স্পেসিফিক হওয়া দরকার যে আমরা এনার্জি যত মানে আউটপুট ডিস্ট্রিবিউটেড হওয়ার পরে, না না, ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে এনার্জি ছোট হয়ে যায়, অনেক ছোট ছোট জায়গায় চলে যায়, যে ছোট জায়গাগুলো আমরা আসলে পাই না। ফর এক্সাম্পল, তুমি নিজেও জানো ভাইয়া, তোমার বাসায় তুমি যত পরিষ্কার করো না কেন, কিছু কিছু চিপা চাপা থাকবে, যে চিপা চাপা তুমি আসলে হাজার পরিষ্কার করলেও ঠিক করতে পারবা না। ওই চিপা চাপা যতটুকু ময়লা চলে গেছে, ধরো ময়লা না, তোমার কাজের জিনিস চলে গেছে, সেই কাজের জিনিসটা বের করতে পারছো না, তবে কি তোমার ওই জিনিসটার ইউজেবিলিটি কমলো না বাড়লো? ব্যবহারযোগ্যতা কমলো না বাড়লো? কমে গেল না? এই যে ব্যবহারযোগ্যতা কমে যাওয়া, এটাই আমার এন্ট্রপি হাই হওয়া, এটা বোঝায়। সো আমার মনে হয় এন্ট্রপি সম্পর্কে একটা একটা মানে বেসিক আইডিয়া পেয়ে গেছো, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া পাইছো যে এন্ট্রপি জিনিসটা কি, এইটা সম্পর্কে। এখন একটু আগে একটা কথা বলছিলাম, এন্ট্রপি ইজ ডেনসিটি অফ এনার্জি, মনে আছে? অ্যাকচুয়ালি এখানে একটু টুইস্ট আছে। এন্ট্রপি ইজ কাউন্ট অফ ডেনসিটি অফ এনার্জি বলতে হবে, আমি একটু ভুল করছি, কাউন্ট অফ দিতে হবে। কারণ আমি এখানে যে কথা বলছি সেটা বুঝাইতেছে অনেকটা যে এনার্জি বেশি, মানে ডেনসিটি অফ এনার্জি বেশি হবে, তার মানে আমার সেই এন্ট্রপি বেশি হবে, তা না আসলে, কারণ এটা উল্টা হয়। একটু ভাবে তো, তুমি যখন এই জায়গায় এই চিন্তা করলা যে আমার ধুলা বেশি ছিল, ধুলা বেশি থাকা মানে কি আমার এনার্জি কি বেশি হওয়া না কম হওয়া? মোর ডিস্ট্রিবিউটেড না? হ্যাঁ, এনার্জি পাইছে কম, বাট ডিস্ট্রিবিউশনে অনেক বেশি পরিমাণে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে না আসলে? So, আমি যদি বলি হাই এন্ট্রপি মানে হচ্ছে তোমার হাই ডিস্ট্রিবিউশন। কি বললাম কথাটা? হাই এন্ট্রপি মিনস হাই ডিস্ট্রিবিউশন, এন্ড লো এন্ট্রপি মিনস লো ডিস্ট্রিবিউশন। ভাইয়া, লো ডিস্ট্রিবিউশন হওয়া মানে কি? ডেনসিটি বেশি না কম? বেশি। বেশি, সাবাস। সহজ কথা বলছো, আমার কাছে 200 টাকা আছে, তোমরা এখানে আছো দুইজন, তোমাদেরকে আমি 100 করে দিছি। এখন তোমরা এখানে যদি 4 জন থাকতা, 50 করে দিতাম। বলো তো কি বল, ডিস্ট্রিবিউশন বেশি হয়েছে কোনটায়? পরেরটাতে। তারপরে ওটা হচ্ছে আমাদের হাই এন্ট্রপি, হাই ডিস্ট্রিবিউশন, হাই এন্ট্রপি। কিন্তু তোমরা কিন্তু এমন কম পাইছো না, তার মানে কি তোমরা অ্যাকচুয়ালি কি হয়েছে, বলো বলো বলো, লো ডেন্সিটিতে পড়ছো, ঠিক কিনা?
জি। সো এই কথাটুকু মাথায় রাখো যে অ্যাকচুয়ালি আমরা যদি এন্ট্রপির কথা বলতে চাই ও কাউন্ট অফ হিজিবিজি ভাইয়া, বুঝো হিজিবিজি মিনিং কিন্তু এইটা না যে আমার কতটুকু এনার্জি আছে, রাদার হিজিবিজি মিনিংটা হচ্ছে কয়জন কয়জন আমাদের এই অ্যামাউন্টটা পাইছে, এটা হচ্ছে আমাদের হিজিবিজি মিনিংটা। ক্লিয়ার? জি। সো এন্ট্রপি কি, এতক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় তোমরা এন্ট্রপি বিষয়টাকে এখন পর্যন্ত ক্লিয়ার একটা আইডিয়া পাইছো। এবার চলো এন্ট্রপির কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের জানতে হবে। যেমন এন্ট্রপির ক্ষেত্রে ক্লোজড সিস্টেমের জন্য এন্ট্রপি সবসময় বাড়ে, ওপেন সিস্টেম তো অবভিয়াসলি পারবে, বাট ফর এ ক্লোজড সিস্টেম এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজেস। ঠিক আছে? আচ্ছা, যেমন আচ্ছা ভাইয়া এন্ট্রপি ইনক্রিজ করার মিনিংটা কি একটু ভাবো তো। তার মানে যদি আমি এখানে এসি চালাই, ধরো দেখতে আমি এখানে এসি চালাই গেছি, এসি চালালে আমার টেম্পারেচার বাড়তেছে না কমতেছে? কমতেছে। একটু আমি খেয়াল করছিলাম না আমাদের টেম্পারেচারের বিষয়টাকে যদি চিন্তা করো, ডেনসিটির সাথে যদি তুমি চিন্তা করতে চাও, টেম্পারেচার যত কমবে আমাদের জন্য ডেনসিটি তত বাড়বে, এনার্জি ডেনসিটি কথা যদি আমি এভাবে বলতে চাই। আর এনার্জি ডেনসিটি যদি আমার বাড়ে তাহলে তো আমাদের আসলে এন্ট্রপি কি হইতেছে, লো হইতেছে। তো কথা তো আসলে উল্টা হয়ে গেল না? ভেবে দেখো, যদি আমি আমাদের ইসের কথা বলতে চাই, এই যে একটা ক্লোজড সিস্টেমের কথা বলতে চাই, আর ভালো করে তোমাদেরকে আমার মনে হয় এখন থেকে এন্ট্রপির একটা দেওয়া যায়, ডেফিনেশন দেওয়া যায়, ডেফিনেশনটা একটু দিয়ে দিই তাহলে বুঝতে সহজ হলো। সেটা হচ্ছে তাহলে একটু মনে করে দেখো এন্ট্রপির তাহলে মূল বিষয়টা কি ছিল, আমাদের এনার্জি কতটুকু কম বেশি হয় না হয়। এন্ট্রপির কথা যদি একেবারে একেবারে সহজ বাংলায় এটা সংজ্ঞা দিতে যাই, সেটা হচ্ছে কোন সিস্টেমের, দেখো কোন সিস্টেমের তাপ শক্তির রূপান্তরের, আচ্ছা তোমাদেরকে যদি আমি আগামীকালকে বিকাল আর একটা ক্লাস দিই বা দুপুর একটা ক্লাস দিই এই চ্যাপ্টারের উপর, তোমরা করতে পারবা? তোমাদের তো পরীক্ষা পরশু দিন, রাতে তো করা পসিবল না। আমি বাসায় থাকবো না কালকে। কি হাসপাতালে যেতে হবে? না, আচ্ছা ঠিক আছে। Wednesday। আজকে যে পড়াইলাম এই পড়ানোর স্টাইল কি ঠিক আছে? মানে আমি মোটামুটি সবকিছু কভার করে যাওয়ার চেষ্টা করতেছি এবং খুবই ডিটেলসে যাওয়ার চেষ্টা করতেছি। স্টাইলটা কি ঠিক আছে নাকি একটু ফাস্ট যাওয়া উচিত আমার? দিলি বলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা এই সংজ্ঞাটাকেই বুঝছিলাম আসলে, ঠিক আছে? এখন আরেকটা সংজ্ঞা একটু দেখবো। তোমাদের একটু খেয়াল আছে একটু, তখন যখন বলতেছিলাম যে আমাদের এনার্জি সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে মুভ করে, তখন একটা ক্যাপাসিটির কথা বলতেছিলাম। তখন বিষয়টা মানে বুঝতেছিলাম কিন্তু কোথাও একটা জায়গায় আমাদের একটু ডাউট লাগতেছিল, তাই না? কোন একটা জায়গায় আমাদের পয়েন্টটা মনে হচ্ছিল কেমন যেন একটা মানে ইচি ইচি ফিল হইতেছিল। স্বীকার করো যে কেমন যেন সে মিলাইতে পারতেছিলাম না, কারণ আমরা বিভবের জন্য সহজ মধ্যে মিলাইতে পারতেছিলাম, কিন্তু টেম্পারেচার জন্য এই কথাটা আসলে মিলাইতে পারতেছিলাম না আমরা, তাই না? ঠিক না বলো? লাগে নাই তোমাদের কাছে? কারণ বুঝলো বিভাগের ক্ষেত্রে তো সহজ কথা, মানে ওর ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতেছে না, বাট টেম্পারেচার জন্য কথাটা কেমন যেন মানে আসলে মানে ফুললি মিলতেছে না কথাটা, তাই না? টেম্পারেচার তো বেসিক্যালি জাস্ট একটা স্কেল, ও তো মানে ও তো আসলে ওই জিনিসটা না, বিভব নাও। তো মজাটা হইতেছে এই এন্ট্রপি বেসিক্যালি ওই জিনিসটা ছিল। তো আসলে আমি তোমাদেরকে টেম্পারেচারের নামে ওই সময় এন্ট্রপিটা গিলাইছিলাম আসলে। সো এই কথা মাথায় রাখবা। So, আমি যদি বলি এখানে যে টি তাপমাত্রায়
গৃহীত বর্জিত তাপের পরিমাণ হচ্ছে ডিকিউ, তাহলে এক তাপমাত্রায় পরিমাণ হচ্ছে ডিকিউ বাই টি। এটাই হচ্ছে তোমাদের এস এর পরিমাণ। এস ইকুয়ালস কি ডিকিউ বাই টি, ফর্মুলাটা এটা। এটা বেসিক্যালি ডিএস অ্যাকচুয়ালি। সো তোমরা যখন এস বের করবে তুমি সেখানে লিখ করবা ডিকিউ বাই টি করবা, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। এখন টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল হবে না কি হবে সেটা পরের কথা। এবং এখানে একটা বড় রকমের কথা আছে, সেটা হচ্ছে এখানে একটা এই জিনিস হবে। এই জিনিসটা মিনিং কি জানো? এটা হচ্ছে ক্লোজড লুপ, এটার জন্য বোঝায়। কি বোঝায়? ক্লোজড লুপ। মনে করে দেখো তো, আমরা যত থার্মোডাইনামিক সাইকেল এখন পর্যন্ত করছি, প্রতিটা সাইকেল ছিল, অর্থাৎ প্রতিটাই যে বিন্দুতে শুরু হইতো সেই বিন্দুতে সে শেষ হইতো, তাই না? আর আমরা যতটুকু করছি সেই পর্যন্ত। এই কারণে যেহেতু একটা বদ্ধ লুপের জন্য করছি, এই কারণে এটা হচ্ছে তোমার এইটা আসবে। ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়া। তো তারপরে পার্ট টু করতে যদি চাই আমি, যেখানে ছিলাম, ও এখন তো আমি যে এনার্জি কথা চিন্তা করো ভাইয়া, আমি যদি এখন বলি তোমাকে যে ভাইয়া তুমি আমাকে এসি চালাইতেছো, এসি চালালে তুমি আসলে কি করতেছো? তাপমাত্রা কমাচ্ছে। তাপমাত্রা কমাচ্ছ, এবং তুমি ডিকিউটা কি করতেছো? ভাড়া। ডিকিউ তুমি, আই বোকামে, আমি সিস্টেম থেকে তাপমাত্রা কি তাপকে বের করতেছি না ঢুকাইতেছি? বলো, সিস্টেম থেকে তাপকে আমি বের করতেছি না ঢুকাইতেছি? বলো। বের করতেছি। বের করতেছি না? বুঝো কথা, আবারও বলতেছি, কি বলছি? সিস্টেম থেকে তাপকে বের করে দিচ্ছে। হ্যাঁ, সিস্টেম থেকে তাপ বের করে দেওয়া মানে কি? ডিকিউ কি পজিটিভ নাকি নেগেটিভ? সিস্টেম থেকে তাপ বের হয়ে যাচ্ছে, নেগেটিভ। আচ্ছা ভাইয়া, আমি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য আমার এটা কি আসতেছে? নেগেটিভ। সিম্পল বিষয়। এই পর্যন্ত তো ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত? নাই। আচ্ছা, এখন আমাকে বলো যে তাহলে তো আমার রুমের এন্ট্রপি কমার কথা না আসলে? এবং তুমি একটা জিনিস খেয়াল করছো, রুমের এন্ট্রপি কমা মানে আসলে টেম্পারেচার কমে যাওয়া। এটা কি খেয়াল করতেছো? ঠিক আছে, সেটা খেয়াল করলাম, বাট আপাতত এই কথা চিন্তা করো। তাহলে আমার রুমের এন্ট্রপি কমে যাচ্ছে না? রুমের এন্ট্রপি কমা মানে কি? টেম্পারেচার কমে যাবে, মানলাম। বাট রুমের এন্ট্রপি তো কমছে। রুমের এন্ট্রপি যদি আমার কমে যায়, তাহলে বুঝে কথাটা কি বলছি? রুমের এন্ট্রপি যদি আমার কমে যায়, আমি তো একটু আগে একটা কথা বলছিলাম যে ক্লোজড সার্কিট সিস্টেমে এন্ট্রপি অলওয়েজ বাড়ে। তাহলে রুমে কিভাবে কমতেছে ভাইয়া? প্রশ্নটা কি আসলো? কথা বলি, এন্ট্রপি আমার অলওয়েজ কি হওয়ার কথা? বাড়ার কথা, কিন্তু এখানে এন্ট্রপি কমতেছে। সো এটা তো আসলে মানে কিছু হইতেছে না। এখন এই জায়গাতেই কথা চলে আসে, দেখো তুমি অ্যাকচুয়ালি পারফেক্ট ক্লোজড সিস্টেমে যাও নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার সিস্টেমে তুমি যে এনার্জি দিয়ে যে মারামারিটুকু করতেছো, তুমি বাইরে থেকে দিতেছো না। তো ওই এনার্জি সোর্স করার জন্য তো তোমার আবার এক জায়গায় না এক জায়গায় এনার্জি জেনারেট করতে হচ্ছে, অর্থাৎ হিট তো কোনো না কোনো জায়গায় বাড়া কমা হইতেছে। তো ওই জায়গার কারণে ওই জিনিসটা করতে গিয়ে তুমি অবশ্যই অন্য কোথাও না কোথাও এন্ট্রপি আসলে বাড়াইছো। তোমার এই জায়গায় হয়তো বা কিছুটা কমছে। ধরো তুমি আমাকে এইখানে 5 কমাই দিছো, এটা এই ইউনিট হচ্ছে 5 জুল, মানে জুল পার কেলভিন ইউনিট। তো ধরলাম তুমি এখানে 5 জুল পার ইউনিট কমাই দিছো, কিন্তু তুমি বানাইতে গিয়ে আরেক জায়গায় 6 জুল পার কেলভিনকে তুমি এন্ট্রপি তৈরি করছিলা। তাহলে বলো তো, নিট আমার যে এন্ট্রপি পরিবর্তন সেটা কত? 1 জুল পার কেলভিন না? কথাটা কি বুঝতে পারছি? নিট কত আসলে তাহলে আমার? 1 জুল পার কেলভিন। এবং এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তো এই কথাটা আমি একটা জিজ্ঞাসা করব পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় জীবনে আসবে না, বাট আমি জিজ্ঞাসা করবো যে আসলে এই যে কি ঘটে এন্ট্রপি ক্ষেত্রে, আসলে কি ঘটে? সেই এন্ট্রপি যদি কোথাও তুমি কমতে দেখো, মনে রাখবা ইউনিভার্সের কোথাও না কোথাও এটা বাড়তেছে। এন্ট্রপি ফিক্স থাকে একটা মাত্র সিস্টেমে এবং একটা মাত্র প্রসেসে, সেটা কি জানো? অ্যাডায়াবেটিক।
বা আইসোলেটেড সিস্টেম, অ্যাডিয়াব্যাটিক প্রসেস অথবা আইসোলেটেড সিস্টেম। বেসিক্যালি আইসোলেটেড সিস্টেমটাকে বানানোই হয়েছে এইভাবে যেন তার এনট্রপিটা ফিক্স থাকে। কারণ কি দেখো তো, অ্যাডিয়াব্যাটিক সিস্টেমে বা সরি আইসোলেটেড সিস্টেমে ডিকিউটা জিরো না, তাহলে তার এনট্রপি কি হবে? জিরো। এই কারণে আচ্ছা বলতো, আমাদের এই যে আইসোলেটেড সিস্টেমের বেস্ট উদাহরণটা কোনটা? একেবারে সব মোস্ট আইডিয়াল উদাহরণ সেটা হচ্ছে ইউনিভার্স, তাই না? কারণ ইউনিভার্স তার বাইরের কারোর সাথে এনার্জি দেওয়া নেওয়া করতেছে না, অ্যাটলিস্ট আমরা এখন পর্যন্ত যতটুকু জানি। কথা বলি, তাহলে আমি যদি বলি ইউনিভার্সের এন্ট্রপি কি হবে, ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ জিরো হবে। এখন জিরো বলতে কি জিরো? অ্যাকচুয়ালি জিরো বলতে বুঝাই দিচ্ছি আমি এইটা, যে এন্ট্রপিটা এক জায়গায় কমবে আর এক জায়গায় বাড়বে। এখন একটা ক্লোজ সিস্টেমের জন্য এনার্জি কি হবে? সবসময় কম বেশি হবে। এখন তুমি এভাবে চিন্তা করো ভাইয়া, ইউনিভার্সের বাইরে যদি আরো বড় ইউনিভার্স থাকে, লেটস সে ওটা মাল্টিভার্স বললাম, তাহলে ইউনিভার্স কিন্তু তাহলে এনার্জি পাবে মাল্টিভার্স থেকে, তাহলে অবশ্যই ইউনিভার্সের এই এন্ট্রপি অলওয়েজ কি হবে? বাড়বে। কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি একটু পৃথিবীকে নিয়ে। বলতো যদি এরকম অবস্থা হইতো, তাহলে পৃথিবীর জন্য কি হবে? পৃথিবী এন্ট্রপি অলওয়েজ বাড়বে নাকি সমান থাকবে নাকি কমবে? কোনটা হবে তোমায় বলো? বাড়বে। পৃথিবীর এনার্জি এই এন্ট্রপিটা অলওয়েজ বাড়তে থাকবে। ভালো কথা। এখন একটা কথা আছে, কথাটা হইতেছে পৃথিবী একটা বড় রকমের কথা, যেটা যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে যে আমাদের এন্ট্রপিটা নেগেটিভ হইতে পারতো বা হইতে পারতো, তাহলে পৃথিবী কিভাবে একই জায়গায় আছে? কারণ পৃথিবী চিন্তা করো, পৃথিবীর টেম্পারেচার, হ্যাঁ পৃথিবীর টেম্পারেচার কিছু বাড়তেছে কমতেছে, আর সেটা বাড়তেছে অন্য কারণে, কিন্তু আমি যদি নর্মালি চিন্তা ভাবনা করি, ভাবো তো পৃথিবীর টেম্পারেচার কিন্তু বাড়তেছে, পৃথিবীর টেম্পারেচার মানে কি এন্ট্রপি বাড়তেছে, মানলাম কথা সত্যি, ঠিক আছে, কথা ঠিক আছে। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এন্ট্রপি মানে তো এইটা ছিল যে তোমার এনার্জি বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তাই না? তাহলে পৃথিবীর এনার্জি কি এতদিনে ডিস্ট্রিবিউটেড হয়ে শেষ হয়ে যাওয়ার কথা না অ্যাকচুয়ালি? চিন্তা করো, তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে, আমি তোমার কাজ করে দিলে তুমি আমাকে কিছু টাকা দিবা। এখন তোমার কাছেও 5 টাকা, আমার কাছেও 5 টাকা, তাহলে দুইজনের মানে কাজ সেম, আমি কেন তোমার কাজ করে দিব? তুমি তো আমাকে টাকা দিতে চাবা না, চাবা বলো? কথা বলি, তুমি নর্মালি চাবা না, হ্যাঁ স্পেশাল রিজন থাকলে সেটা আলাদা কথা, বাট ইউনিভার্সের আমরা তো এনার্জি দিয়ে কাজ করি, সবসময় আমরা চাই হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে যেতে। তো আমরা তো আসলে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি যে ডিফারেন্স থাকে, এই থাকলেই আমাদের কাজটা ঘটে। এখন থাকবে কিনা, আমরা যদি সেটা না থেকে যদি সমান হয়ে যায়, অর্থাৎ দুইটার এনার্জি স্টেট যদি সমান হয়ে যায়, ওই যে ডিকিউ জিরো হয়ে যায়, তাহলে তো আমাদের কিছু কাজ করবে না। ঠিক আছে, এই কথা এখন পর্যন্ত বিশ্বাস করলাম। তাহলে পৃথিবী কেন এখন পর্যন্ত হয় নাই? কারণ পৃথিবী তো অনেক দিন ধরে এরকম সিচুয়েশন আছে। আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো কিনা, যে পৃথিবীর যে এনার্জি ছিল সেই এনার্জি তো তাহলে তোমার ডিস্ট্রিবিউটেড হয়ে এরকম হয়ে যাওয়ার কথা ছিল যে সবার মধ্যে এনার্জি সিমিলার সেম অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, কেউ এখন কাউরে গোনে না। এটা হওয়ার কথা ছিল না ভাইয়া? কিন্তু এটা কি হয়েছে রিয়েলিটিতে? এটা কেন হয় নাই তাহলে? এটার পেছনে বড় রিজনটা হচ্ছে পৃথিবী একটা ক্লোজড সিস্টেম। পৃথিবী কি? পৃথিবী একটা ক্লোজড সিস্টেম, নট আইসোলেটেড ওয়ান। ক্লোজ সিস্টেমের মানে কি? বাইরে থেকে কি হবে? বলো বলো বলো। বাইরে থেকে এনার্জি আবার ফ্লো হবে। আচ্ছা ভাইয়া, বাইরে থেকে যদি আমার এনার্জি কন্টিনিউয়াসলি ফ্লো হইতে থাকে, তাহলে তোমার তো মানে তোমার এনার্জি আসলে কি ঘটেছিল? তোমার কাছে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা ছিল, সেই টাকাটা বারবার এমন ভাবে মানে সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার কারণে তোমার আর সেই টাকার ইউজেবিলিটি নাই। কিন্তু এখন যখন তোমার টাকা আসতেছে আরো, এই টাকা তোমার যাইতে থাকলো, ডিস্ট্রিবিউটেড হইতে থাকলো। ধরো তুমি আজকে 10 টাকা ছিল তোমার কাছে, সেই টাকা তুমি 5 টাকা 5 টাকা করে ভাগ করে দিলা, তুমি জিরো হয়ে গেল, মানলাম। নেক্সট দিন তো তুমি আবার 10 টাকা পাইতেছো। সূর্য থেকে কি আমরা অলওয়েজ পাইতেছি না বিষয়টা? এই কারণে পৃথিবীর কোনো কিছু এখন পর্যন্ত এভাবে হয়ে যায় নাই। এখন এটা হওয়ার পরও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে তাহলে বলো, সূর্যের যে এনার্জিটা, সেই এনার্জিটা কি লো এন্ট্রপি নাকি হাই এন্ট্রপি? এবং পৃথিবী যে আছে, পৃথিবীকে লো এন্ট্রপি নাকি হাই এন্ট্রপি সূর্যের রেসপেক্টে? বলো।
কথা বলি। সূর্যের রেসপেক্টে পৃথিবী কি হাই এন্ট্রপি নাকি লো এন্ট্রপি? দেখো ভাইয়া, সূর্য থেকে আমাদের যখন এনার্জি আসে আমরা জানি এটা প্যাকেট প্যাকেট আকারে আসে, ফোটন আকারে আসে। ভাই বলতো এটা কি খুবই লো এন্ট্রপি হবে না? কারণ কি ও খুবই কনজেস্টেড জায়গার মধ্যে ফিক্সড আছে, তাই না? সূর্যে তো অনেক শক্তি আছে, সেই শক্তিটা কি ফিক্সড আছে খুবই কম জায়গার মধ্যে, তাহলে ওর ডেনসিটি কি হাই নাকি লো? ডেনসিটি অবশ্যই হাই, বুঝতেছি। আর হাই ডেনসিটি হওয়া মানে কি লো এন্ট্রপি। আর পৃথিবীর জন্য কি হবে? পৃথিবীর জন্য তো এনার্জি তো ডিস্ট্রিবিউটেড অনেক বেশি, তাহলে পৃথিবীর জন্য এনার্জি কি তার জন্য কি পৃথিবীর জন্য ডেনসিটি হচ্ছে তোমার লো, লো ডেনসিটি। এন্ড এই লো ডেনসিটির কারণে পৃথিবীর এনার্জি হচ্ছে হাই। তাহলে দেখো তো, আমরা জানি এনার্জি সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে আসে। এই কথার সাথে সাথে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে লোয়ার এন্ট্রপি থেকে হায়ার এন্ট্রপিতে যায়। এই কথাটা কি অ্যালাইন করলো বলতো? আচ্ছা, এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যে এখানে আরো অনেক কথাবার্তা আছে, আমি আর কিছু না বলি, সেটা তোমার যদি একটু বইটা পড়ো সবকিছু কভার হয়ে যাবে। তো এখন আরেকটা কথা যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিট ডেথ অফ ইউনিভার্স। হিট ডেথ অফ ইউনিভার্স বাংলায় বলা হয় ইউনিভার্সের তাপীয় মৃত্যু। ভাইয়া আমাকে একটু বলো, ইউনিভার্সের বাইরে থেকে কেউ কেউ ওকে কোনো ধরনের কোনো হিট সাপ্লাই দিতেছে? তাহলে তোমার মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জি তো তুমি ডিস্ট্রিবিউট করতে থাকতেছো, তাই না? তুমি অলওয়েজ এটাকে ডিস্ট্রিবিউশন করতেই থাকতেছো। একটা পর্যায়ে কি এই ডিস্ট্রিবিউশন হইতে হইতে এমন একটা লেভেল কখনো আসবে না যে সময় তোমাদের সবার এনার্জি সমান হয়ে গেছে? বলো, যখন তোমাদের সবার এনার্জি সমান হয়ে যাবে তখন কি একজন আরেকজনকে শক্তি দিবে? একজন যদি আরেকজনকে শক্তি না দেয় তাহলে তোমার কোনো ধরনের কাজ ঘটবে বা কাজ ঘটানো পসিবল? যদি কাজ না ঘটে তাহলে কি জীবন থাকবে? সো এই যে সকলে একই সমশক্তির পর্যায়ে চলে আসা, সমপর্যায়ে শক্তিতে চলে আসা, এই যে চলে আসার বিষয়টা এটাকে বলা হয় হিট ডেথ। এবং এই জিনিসটা ঘটবে শুধুমাত্র আইসোলেটেড সিস্টেমে, কারণ ক্লোজ সিস্টেমে বাইরে থেকে শক্তি আসতে পারে, ওপেন সিস্টেমে তো সবই আসে। ক্লোজ সিস্টেমে বাইরে থেকে শক্তি আসতে পারে। পৃথিবীতে এই হিট ডেথটা ঘটতেছে না কারণ সূর্য আছে, কিন্তু পুরা ইউনিভার্সটাই কিন্তু আসলে এই জিনিসটা ঘটানো সম্ভব, কারণ পুরো ইউনিভার্স থেকে বাইরে থেকে কেউ তো কোনো ধরনের এনার্জি দিচ্ছে না। মানে এর ভিতরে এনার্জি গুলো একটা পর্যায়ে এমন হবে যে একজন আরেকজনকে সব দিয়ে দিবে, দিতে দিতে শেষ হয়ে যাবে। এর জন্যই কিন্তু দেখো, ভেবে দেখো, সূর্য যদি আমাদের করতে মানে বন্ধ হয়ে যায়, সূর্যের এনার্জি যদি পাওয়া আমরা বন্ধ করে দিই, তাহলে পৃথিবী কি আইসোলেটেড সিস্টেম হয়ে গেল না? সিম্পলি ভাবো, আইসোলেটেড সিস্টেম হওয়া মানে কি একটা পর্যায়ে গিয়ে সবাই ধীরে হয়ে যাবে। এবং এই যে পর্যায়টা এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আমরা শুধুমাত্র অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যে মনে করো দেখো প্রথমে পড়ছিলাম তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আমরা এটা করতে পারি, চাইতে পারি শুধুমাত্র এরকম সিচুয়েশনই। এবং তুমি হয়তোবা মানে বিষয়টা অনেকটা রিয়েলাইজ করতে পারতেছো। এবারে আসো একটা কথা বলছিলেন যে আমাদের কোন একটা কিছু ঘটবে কি ঘটবে না সেই বিষয়টা আমরা বুঝতে পারি এনট্রপি দিয়ে। চলো এবার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, লেটস সে একটা কথা বলি তোমাকে, তুমি ঢাকা থেকে সাভারে আসছো, লেটস সে আমি আমি আসছি, আমি হলে গেছিলাম, হল থেকে সাভারে আসছি। আমি চাইতেছি টাইমে ব্যাক গিয়ে আমি যখন হল থেকে সাভারে আসছি সেই জিনিসটা ব্যাক করবো, মানে টাইমকে রিভার্স করবো। আচ্ছা ভাই, টাইমকে যদি রিভার্স করতে চাই তাহলে আবার কি করতে হবে বলতো? কারণ আমি যখন ঢাকা থেকে সাভারে আসলাম আমি কি একটা পরিমাণে শক্তি খরচ করছি না? শক্তি খরচ করা মানে কি লো এন্ট্রপি থেকে হাই এন্ট্রপির দিকে গেছি না আমি? আচ্ছা,
এখন কথা হইতেছে ভাইয়া, তোমাকে একটা কথা বলছি, তাহলে আমার এখন যদি আমি বলি যে তুমি আমাকে রিভার্স করে দাও, অর্থাৎ তুমি আমাকে এটা করে দাও যে তুমি আমাকে টাইম ট্রাভেল করাবা, অর্থাৎ আমি পেছনে চলে যাব, টাইম অনুযায়ী আমি কই যাব, পিছনে চলে যাব। তাই না? তুমি বলো, পিছনে যদি চলে যেতে চাই তাহলে কি করতে হবে? সিম্পলি আমাকে এবার হাই এন্ট্রপি থেকে লো এন্ট্রপিতে ব্যাক চাইতে হবে, অর্থাৎ আমি আসার সময় যত যত জায়গায় আমার এনার্জি গুলা ডিস্ট্রিবিউট করতে করতে আসছি, সব এনার্জি গুলো আমাকে ব্যাক নিতে হবে। যদি ব্যাক নিতে পারি তবেই আমি আমার আগের জায়গায় পৌঁছাইতে পারবো। এই কথাটা কি সঠিক? এখন এই জিনিসটা কি সম্ভব? এই কারণে টাইম ট্রাভেল করে পাস্টে যাওয়া পসিবল না। তোমরা কি মানে বিষয়টা বুঝতে পারলা তো যে কেন পসিবল না? কারণ তোমাদেরকে এন্ট্রপি পুরোটা বুঝাইছি, এন্ট্রপি যে আসলে আমরা চাইলেও পারি না সেটাও বুঝাইছি। ক্লিয়ার? তবে ফিউচারে যাওয়ার একটা চান্স আছে। কারণ কি, তুমি যদি এট এ টাইম অনেক বেশি পরিমাণে এনার্জি ডিসিপেট করে ফেলো, ভাবো তো, তুমি এট এ টাইম অনেক বেশি পরিমাণে এনার্জি ডিসিপেট করে ফেলছো, তাহলে কি ঘটতে পারে? একটু ভাববা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমাদের আমি মানে ফাইনাল আউটকামটা দিয়ে দিই, এইটা দিয়েই আমরা ফিউচারে যাওয়ার একটা ওয়ে পাইলেও পাইতে পারি। ঠিক আছে, এনার্জি নিয়ে একটু প্রেশার আছে, বাট আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো। সো মানে এনার্জি মানে আবার টাইম ট্রাভেলের যে পার্টটুকু যদি বলি, টাইম ট্রাভেল অ্যাকচুয়ালি আমাদের পসিবল না, স্পেশালি পাস্টে তো পসিবলই না। ফিউচারে তাও কিছুটা হইলেও চান্স আছে, কিন্তু পাস্টে কখনোই পসিবল না। এই কারণেই সবকিছু, দুনিয়ার সবকিছু ইরিভার্সিবল। আমি কি বুঝতে পারলাম কথাগুলা? যে আমরা কোনো কিছু আনডু করতে পারি না, যা করছিলাম সেটাই আছে। সো আমাদের যে বিগ ব্যাং থিওরির কথা বলা হয়, সেই বিগ ব্যাং এর থিওরিটার কথা এভাবে আসে যে কি বলবো, সবার শুরুতে এন্ট্রপি ছিল সবার জিরো, ইউনিভার্সের এন্ট্রপি ছিল জিরো, অর্থাৎ সে অনেক হাই ডেনসিটি ছিল। তারপর একটা ব্যাং ঘটছে, বিগ ব্যাং, সেটা ঘটছে, এবং তারপরে বেসিক্যালি এনার্জি গুলো ছড়াইতে শুরু করে, এবং সবসময় সে ছড়াইতেই থাকতেছে। এই ছড়াইতে ছড়াইতে যখন সে একটা সব জায়গায় ফাইনালি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তখন এই ইউনিভার্স আবার কি হয়ে যাবে, মরে যাবে সিম্পলি। কারণ আমার যদি এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় নাই যায়, তাহলে তো ইউনিভার্স থাকলো না। সো এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়া গুলো আর কি। এন্ট্রপি একেবারে খাস বাংলা যে আইডিয়া গুলো আছে, সেই বাংলা আইডিয়া গুলো তোমাদের বুঝাইলাম। আমার মনে হয় তোমরা এই টপিকে কনসেপ্ট নিয়ে আর কখনো আটকাবা না। তোমাদের লেভেলের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু বুঝাই দিচ্ছি। এখন এটার জন্য আমাদের ম্যাথমেটিক্স এর পার্টটুকু আছে। সরি ভাইয়া, মানে আমি এতক্ষণ কথা বলে কেবল আমি এখন ম্যাথ শুরু করবো। যাই হোক, হিট ডেথ অফ ইউনিভার্স এই পার্টটুকু বুঝতে পারছি তো? তাহলে চলো এখন ম্যাথমেটিক্স এর পার্টটুকুতে আসি। আচ্ছা বলো তো, আমাদের ডিকিউ এর পরিবর্তন কয় উপায়ে হয় সাধারণত? দুইটা উপায় না? যখন আমাদের তাপমাত্রা পরিবর্তন ঘটে এবং যখন আমাদের ফেজ পরিবর্তন ঘটে, অর্থাৎ মানে ওই যে ধরো পানি ছিল, পানি থেকে বরফ হইলো, বা বরফ থেকে পানি হইলো, তারপর বাষ্প হইলো, এই পার্টগুলো যখন ঘটে তখন বেসিক্যালি আমার পার্টগুলো ঘটে। তাহলে আমাদের ডিকিউ এর পরিবর্তন যখন যখন ঘটবে, তখন তখন আমাদের ডিএস এর পরিবর্তন গুলো ঘটবে। ডিকিউ পরিবর্তন না হলে ডিএস এর পরিবর্তন ঘটবে। তাহলে ডিএস এর পরিবর্তন কয় উপায় হবে? দুই উপায়। একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হওয়া, আরেকটা হচ্ছে স্পেস চেঞ্জ হওয়া। ঠিক আছে, এই বিষয়টা খুবই সহজ আসলে, দেখে কঠিন মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি সহজ। কারণ তোমার ফর্মুলা যেটা কি পড়ছো তুমি, ডিএস ইকুয়ালস ডিকিউ বাই টি। তাহলে এস ইকুয়ালস ডিকিউ বাই টি। ঠিক আছে, আমি কথা মানলাম। এবারে আসো তাইলে ভাইয়া, তোমাকে যদি বলি এখন সমস্ত প্রক্রিয়ায় আমার ডিকিউ কত হয়, ভাবো একটু। সমস্ত প্রক্রিয়া জাস্ট আমরা নর্মালি সমস্ত প্রক্রিয়ায় কাজ করবো, কারণ সব রুদ্রতাপীয় বলো বা অন্য যা কিছু বলো না কেন, ওগুলো নিয়ে আমরা কাজ করতে যাবো না। আর রুদ্রতাপীয় তোমার ডিকিউ জিরোই। আমরা সমস্ত প্রক্রিয়া নিয়ে সাধারণত কনসার্ন হই এখানে। সমস্ত প্রক্রিয়ার জন্য আমাদের কৃতকাজ ফর্মুলা, ডিকিউ এর ফর্মুলা কি ছিল? আচ্ছা, সমস্যা বাদ দেখ, সমস্যা বলতে গাদা গেছে। মানে আমি যদি নর্মাল কথা বলি যে আমাদের ডিকিউ, নর্মাল ডিকিউ আমি যদি টেম্পারেচার চেঞ্জ করতে চাই, তখন ফর্মুলা কি এম এস ডেল্টা থিটা বা এম এস ডিটি। আর ফেজ চেঞ্জের জন্য ডিকিউ এর ফর্মুলা হচ্ছে তোমার এম এল, যদি আইসের জন্য হয় তাহলে এম আই, আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন এম এল এফ। আর তোমার যদি ইসের জন্য বলি তাহলে হচ্ছে এম ডটার এল ডাব্লিউ এল ডি। এরকম হয় না সাধারণত আমাদের, ঠিক কিনা?
তাহলে বলো তুমি যদি এটাকে জাস্ট টি দ্বারা ভাগ করে দাও কাজ কিন্তু শেষ হয়ে যায়। মজা হইতেছে এটার জন্য খুবই সহজ, কারণ তুমি জাস্ট ওকে ভাগ করে দিচ্ছ, তোমার ম্যাথ শেষ হয়ে যেতেছে, ঠিক না? তুমি ওকে কাজ করে দিলেই ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটার জন্য কি ওটা হইতেছে? তা না, এখানে ডিটি আছে, নিচে টি আছে। তাহলে চলো এটার জন্য কি চিন্তা করি, তাহলে এটার জন্য আমাদের যে এস হবে, এস হচ্ছে তোমার ডিকিউ ওভার টি বা এম এস ডিটি ওভার টি, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। দেখো তো ভাইয়া, এম এস তো বাইরে চলে আসলো, এটা কি লন টি না? তাহলে বলতেই পারি এস ইকুয়ালস এম, আচ্ছা এই যে এখানে এম এস, এস এস, এই যে দুটো আমাদের পার্থক্য ঘটে না, এই কারণে আমরা হচ্ছে সি ইউজ করি সব জায়গায়। ওই যে মনে করো দেখো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ওই জায়গায় আমরা সি ইউজ করতাম, মনে পড়ে? কথা বলি। মনে নাই? আলিবা, আরে ভাইয়া ওই যে সিপি সিডি পড়ছিলাম, মনে নাই? আমি সিপি, আমি যদি পি আর ভি ইউজ না করি, সেটা কে ছিল? মোলার ল্যাটেন্ট হিট, ওটাই তো এস আসলে। তো আমরা চাইলে এখানে ভাবে ইউজ করতে পারি। সেটা এখানে কি আসবে দেখো, ডেল এস এ মান আসতেছে তোমার এম এস লন টি টু বাই টি ওয়ান, টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। একটু মনে করে দেখো তো, তাহলে এই জায়গায় যদি আমি এখন টেম্পারেচারকে লো করি, একটু আগে বলছিলাম টেম্পারেচার লো করা মানে আমাদের এনার্জি এন্ট্রপি আসলে কি হবে? লো হবে। এখানে কিন্তু আসলে হইতেছে বিষয়টা, ঠিক না? বুঝছি। আর যদি তোমাকে এখন বলি আমি সে আমাদের ফেজ চেঞ্জের জন্য, ফেজ চেঞ্জের নর্মাল বিষয়, তাহলে ডিএস ইকুয়ালস ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এস ডেল এস ধরলাম, এস ধরলে তোমাকে এম এল ওভার টি, এটাই তোমার এখানে থাকবে। তো চলো ছোট্ট একটা ম্যাথ মনে হয় করা যায় এখান থেকে। আম, প্রশ্ন বলছে তোমাদের আরেকটা ক্লাস লাগবে আমার এই চ্যাপ্টারের উপরে, তোমাদের পরীক্ষার জন্য যতটুকু প্রিপেয়ার করা পসিবল আমি পড়লাম, তাও আরেকটা ক্লাস লাগবে আসলে। কালকে ক্লাসটা যদি আমি দিতে পারতাম ভালো হতো। কালকে বিকাল রাতে ক্লাস করতে পারবা? মানে তোমাদের পরীক্ষা আসলে। কেন? না, অবশ্যই এখানে লাগে। আর যদি ঘুমাইতে আরে সেটা লাগবে। দেখি পরীক্ষা পিছিয়েছে। সিলেবাস তো আজ হোক বা কাল শেষ তো করে লাগবে নাকি? আচ্ছা ভাই দেখো তো, এন্ট্রপি পরিবর্তন চাইছে না এখানে? তো পানির জন্য তো জানোই, পানির জন্য এসে হচ্ছে তোমার 4200 জুল পার কেজি পার কেলভিন। আর ল্যাটেন্ট হিট অফ ভেপার এটা হচ্ছে তোমার 2268000। বলো তাহলে তো তুমি কি করবো, ওকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি বানাবো, তাই না? দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প বানাবে, ঠিক না? তাহলে এতটুকুর জন্য একটা ডিকিউ আসবে না? আচ্ছা ভাইয়া, ডিকিউ বাদ দাও, আমি ডিকিউ বের করেও কাজটা করতে পারি, কিন্তু সমস্যা যেটা দাঁড়াইছে, আমার কি ইচ্ছা ছিল ডিকিউ বাই টি এরকম করে করা, যে ডিকিউ বাই ডিটি, এটা তো করতে চাই না। আমি চাইছিলাম প্রতিটার জন্য, তাহলে আমি যদি এখানে করতে চাই ডিএস বের করতে পারি সরাসরি। না, ডিএস এর ফর্মুলা কি করছি আমরা? এম এস লন টি ফাইনাল বাই টি ইনিশিয়াল। এম এর মান হচ্ছে তোমার 5 কেজি, এস এর মান হচ্ছে 4200 ইন্টু লন টি ফাইনাল কত হবে? 100, তার মানে হচ্ছে 273, 373 ডিভাইড বাই তোমার হচ্ছে 310, 313। এর হচ্ছে তোমার ডিএস। এটার জন্য ডিএস কত হবে দিলে? এটা ডিএস 15, এটা ডিএস 2 ধরি। এস ডিএস অ্যাকচুয়ালি ডিএলএস হবে, কারণ আমি 3 টিকিট করে ফেলি তো ডিএস থাকে না। সো যদি করি তাহলে এম ইন্টু এল ডিভাইডেড বাই টি, বলে এবার কত হবে? 5 কেজি থাকতেছে 2268000 ডিভাইডেড বাই 373। দুইটাকে করার পরে মোট এন্ট্রপি চাইছে না ভাইয়া, তাহলে কি করবা? সিম্পলি যোগ করে দিবা। বুঝতে পারছি? তো মোটামুটি সহজ। তবে আরেকটা বিষয় আছে, এই এন্ট্রপির মাধ্যমে সেকেন্ড লটাকে লেখা যায়, বুঝছো? সেকেন্ড ল আসলে এন্ট্রপি দিয়েই আসলে শুরু হয়েছিল।
যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রটি লেখো। এটা উত্তর হবে, কোন সিস্টেমে স্বতঃস্ফূর্তভাবে ঘটা একটি প্রক্রিয়ায় মোট এনট্রপির পরিমাণ হয় বাড়বে নয়তো একই থাকবে, কিন্তু কখনো কমবে না। বুঝছি কথাটা? মানে স্বতঃস্ফূর্ত ভাবে, আই রিপিট, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস কথা খুব ইম্পর্টেন্ট, যে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটা কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিমাণ হয় বাড়বে, নাহলে জিরো থাকবে, মানে সে চেঞ্জ হয় নাই কোনো কারণে, কিন্তু কখনো কমতে পারবে না। বুঝছি? সো অফিসিয়ালি তোমাদের চ্যাপ্টারটা বলা যায় শেষ, কিন্তু এখানে প্রতিটার মধ্যে দিয়ে কিছু কিছু টপিক বাকি আছে। যেমন এন্ট্রপির সাথে তোমাদের সেকেন্ড হয় যে হিট ইঞ্জিন, সেই পার্টটুকুর একটা বড় একটা পার্ট বাকি আছে। এই পার্টটুকু আমার ক্লাস নেওয়ার ইচ্ছা, কিন্তু আসলে সময় তো এখন নাই। মানে আমার যদি হিসাব করে বলি, এটা এটা নিয়ে এক কথা আছে, মানে এটার ভিতরে একটু ডিপ ডাইভ দিতে হবে। আমরা এর আগেও যখন করছি সেটা আমরা পড়ে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি কি করছে সেই জিনিসটা আমরা আসলে মানে এইটার পার্সপেক্টিভ থেকে দেখি নাই। তো actually you're ready to appear your exam, but I need you to attend another class for that part. So যদি পারো আগামীকালকে তাহলে বলো, খুব বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 40 মিনিট লাগবে, একেবারে শেষ হয়ে যাবে সবকিছু, মানে কিছু বাকি থাকবে না। আর চাইলে নাও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো কালকে করে ফেলা। 30-40 মিনিট খুব একটা প্রবলেম হওয়া উচিত না, কিন্তু অন্য দিক থেকে পড়া গোছায় রাখতে পারো। তো এই হচ্ছে আমার আজকে পর্যন্ত ক্লাস। আমি আজকে আর ধরলাম না, নামটা কি, যে রেফ্রিজারেটর ধরলাম না। আমি প্ল্যান করতেছি আগামীকালকে পড়ানো, আগামীকালকে ম্যাক্স গেলে 40 মিনিট সময় নেবে। মানে কালকে তার কথা বলতে যাবো না, সরাসরি উঠে চলে যাবে। তো উম, মানে হ্যাঁ, আমার ক্লাস আজকে এই পর্যন্তই। তো যদি কারো কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে ফিল ফ্রি টু আস্ক। বাই। ওকে।